আজকে ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পলিমার উক্ত অধ্যায়ের রাজশাহী বোর্ড 2025 সালে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের উক্ত সৃজনশীল প্রশ্নের উদ্দীপকের দিকে যদি লক্ষ্য করি, উদ্দীপকে আমাদের পি এর কথা বলছে, যেটা পলিথিন বোঝাচ্ছে, এবং কিউতে আমাদের পাট, রাবার, রেশম, পশম এগুলোর কথা বলা হচ্ছে। আমাদের প্রথম ক নম্বর প্রশ্নটি বলা হচ্ছে তন্তু কাকে বলে। তাহলে আমরা হচ্ছে বস্ত্রশিল্পে মানে কাপড় বানানোর জন্য বুনন এবং বয়নের কাজে ব্যবহৃত আঁশ জাতীয় বিভিন্ন পদার্থগুলো ইউজ করে থাকি, যেগুলোকে বলা হয় তন্তু। আমাদের দ্বিতীয় প্রশ্নতে বলা হচ্ছে নাইলনকে কেন আসলে নন সেলুলোজিক তন্তু বলা হয়, নন সেলুলোজিক কৃত্রিম তন্তু বলা হয়। সো বেসিক্যালি কৃত্রিম নন সেলুলোজিক তন্তুর মধ্যে নাইলনটাই হলো সর্বপ্রধান। তো আমাদের যে সকল কৃত্রিম তন্তু সেলুলোজ থেকে তৈরি না করে অন্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয়, তারাই হলো বেসিক্যালি নন সেলুলোজিক তন্তু। সাধারণত অ্যাসিটিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইঅ্যামিন নামক রাসায়নিক পদার্থের পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে নাইলন তৈরি করা হয়। চলে যাবো আমাদের গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের পি এর উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা করো। পি বলতে আমাদের পলিথিন বোঝাচ্ছিল, পলিথিনকে আমরা কিভাবে প্রস্তুত করি সেই প্রণালীটাই আমাদের কাছে এখানে জানতে চেয়েছে। সো আমাদের বলা হচ্ছে উদ্দীপকের পি যৌগটি হলো পলিথিন, নিচে পলিথিনের প্রস্তুত প্রণালী ব্যাখ্যা করা হলো। তাহলে আমাদের ইথিলিন একটা গ্যাস থাকে, যেমন ধরো ইথিলিন গ্যাসকে আমরা যদি উচ্চ তাপ এবং উচ্চ চাপের মাধ্যমে অক্সিজেনকে প্রভাবক হিসেবে ব্যবহার করি, তাহলে বেসিক্যালি এখান থেকে আমাদের পলিথিনটা উৎপন্ন হয়। বা আমরা এভাবে লিখতে পারি যে ইথিলিন গ্যাসের সংকেত যেটা CH2 ডাবল বন্ড CH2, অর্থাৎ এটাকে আমরা উচ্চ চাপ এবং তাপ দিলে এবং তাকে অক্সিজেনকে প্রভাবক হিসেবে ব্যবহার করলে আমরা এভাবে করে হচ্ছে পলিথিনটা পাই। এটাই হলো পলিমার বা পলিথিন, যেটাই বলো না কেন। সো বেসিক্যালি আমাদের ইথিলিন গ্যাসকে উচ্চ চাপ এবং তাপ বললাম না। উচ্চ চাপ কত? উচ্চ চাপ হলো গিয়ে 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপে, এবং উচ্চ তাপ কত? 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সো আমাদের 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আমরা সেখান থেকে পলিথিনকে পাই। পলিথিন মানে পলিমারকরণ এই বিক্রিয়াটিকে দ্রুত করার জন্য একটা প্রভাবক হিসেবে, প্রভাবক মানে সাহায্যকারী হিসেবে এখানে বেসিক্যালি অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয়। বলা হচ্ছে যে তবে উচ্চচাপ পদ্ধতি আসলে বর্তমানে এতটা লাভজনক না, তাই আসলে বর্তমানে এই পদ্ধতিটা তেমন একটা জনপ্রিয় না। বর্তমানে টাইটানিয়াম ট্রাইক্লোরাইডকে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। টাইটানিয়াম ট্রাইক্লোরাইডকে CTiCl3 এটাকে প্রভাবক হিসেবে ব্যবহার করে বায়ুমণ্ডলীয় চাপে, মানে সাধারণ যে বায়ুমণ্ডলীয় চাপ, সেই সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে আসলে পলিথিন তৈরি করা হয়। তাহলে আমাদের ইথিলিনকে উচ্চ তাপ হবে না, এটা হবে মানে তাপ এবং সাধারণ বায়ুমণ্ডলীয় চাপ, এবং সেখানে অক্সিজেনের পরিবর্তে আমরা TiCl3 কে প্রভাবক হিসেবে ব্যবহার করি, এবং তাতে করে আমরা এখানে কি করি? পলিথিনটাকে উৎপন্ন করি। এভাবে আমাদের পলিথিনটাকে আসলে আমরা প্রস্তুত করে থাকি। আমাদের পরবর্তী ঘ নম্বর প্রশ্নতে বলছি উদ্দীপকে পি এবং কিউ এর মধ্যে কোনটা আমাদের পরিবেশের জন্য বেশি ক্ষতিকর যুক্তিসহ বিশ্লেষণ করো। আমাদের পিতে দেখতে পাচ্ছি পলিথিন, কিউতে দেখতে পাচ্ছি পাট, রাবার, রেশম, পশম এগুলোর কথা। কিছু রাবার যেগুলো কৃত্রিম না, ওগুলো কিন্তু হচ্ছে গিয়ে আমাদের মানে পচে যায়, ঠিক আছে, নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের পলিথিন এটা কিন্তু কোনোভাবেই হলো গিয়ে নষ্ট হয় না, ঠিক আছে। তাহলে ডেফিনেটলি আমাদের পরিবেশের জন্য পি অর্থাৎ পলিথিন বেশি পরিমাণে ক্ষতিকারক। তো আমরা কিভাবে এটা লিখতে পারি, এটা যদি একটু দেখে নিই। আমাদের এখানে বলা হচ্ছে উদ্দীপকে পি এবং কিউ এর মধ্যে পি হলো আমাদের পলিথিন এবং কিউ হলো আমাদের পাট, রাবার, রেশম, পশম এগুলা প্রাকৃতিক তন্তু, এগুলা হচ্ছে। আর পি এর উপাদান পলিথিন আমাদের পরিবেশের জন্য অধিকতর ক্ষতিকর, মানে বেশি ক্ষতিকর, কারণ এটা হলো কৃত্রিম পলিমার। পলিথিন হচ্ছে কৃত্রিম পলিমার যেটা পচনশীল নয়, মানে এটা কিন্তু পচবে না। এগুলো পুনর্ব্যবহার না করে, ধরো একবার পলিথিন ইউজ করছো তুমি, এটাকে আবার রিউজ যদি না করো, রিসাইকেল যদি না করো, তাহলে হলো গিয়ে এটা আমাদের বর্জ্য হিসেবে যদি আমি অপসারণ করি, এই জিনিসগুলো আমাদের পরিবেশের মধ্যেই হলো বারবার কি হতে থাকে? জমা হতে থাকে, এবং সেটা নানান ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। একইভাবে পলিথিন বর্জ্য পরিকল্পিত উপায়ে ব্যবস্থাপনা না করায় এর বড় একটা অংশ কিন্তু আমাদের নদ নদী, খাল বা জলাশয়ে গিয়ে পড়ে। এভাবে জমতে জমতে একসময় নদীর গভীরতা কমে যায়, যেটা আমাদের নাব্যতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। আবার পলিথিন বর্জ্যটা মাটির সঙ্গে মিশে মাটির উর্বরতা শক্তিকেও নষ্ট করে দেয়। এমনকি এই সকল পলিথিন বর্জ্যটা গবাদি পশুর খাবারের সাথে মিশে তাদের মাংস এবং তাদের চর্বির মধ্যে জমা থাকে। সো এই সকল পশুর মাংস যদি আমরা খাই, তাহলে ক্যান্সারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। কিন্তু আমাদের কিউ যেগুলো আছে, পাট, রাবার, রেশম, পশম, এগুলা কিন্তু প্রাকৃতিক পলিমার বা তন্তু। এই পলিমারগুলা কিন্তু পচনশীল, মানে পচে যাবে। তাদেরকে যদি আমরা পরিবেশে ফেলেও দিই, সেটা পচে যাবে এবং সেটা আমাদের পরিবেশের জন্য কোনোভাবেই ক্ষতিকারক না। তাই এগুলো আমাদের পরিবেশে কোনো ধরনের ক্ষতি সাধন করে না। তাহলে আমরা এই আলোচনা থেকে বলতে পারি যে আমাদের পি এবং কিউ উপাদানের মধ্যে ডেফিনেটলি পি অর্থাৎ পলিথিন আমাদের পরিবেশের জন্য অধিক ক্ষতিকর। আশা করি আজকে ক্লাসে সকলে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।